আপনার অ্যানজিওগ্রামে ব্লক ধরা পড়েছে, আপনার কি স্টেন্টের দরকার? প্যানিক হওয়া দরকার নেই। আসুন আজ আমরা জেনে নিই কোন পেশেন্টের স্টেন্টের দরকার আছে, আর কোন পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্টই যথেষ্ট। তো আগে আমরা ভাবতাম যে অ্যানজিওগ্রামে যদি ব্লক ধরা পড়ে তাহলে সবারই স্টেন্ট বা বাইপাসের দরকার পড়বে। আসলে কিন্তু সেটা না, সেটার যে প্যারাডাইম যেটা আমাদের থিঙ্কিং মেডিকেল কমিউনিটিতে সেটা চেঞ্জ হয়েছে, ইভেন জেনারেল পপুলেশনে সেই থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ হয়েছে। এখন যেটা আমরা বলি সেটা হচ্ছে টেইলার্ড অ্যাপ্রোচ। মানে টেইলার্ড অ্যাপ্রোচ বলতে আমি বোঝাচ্ছি যে ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। সবার যে স্টেন্ট লাগবে তেমন কথা না, সবার যে বাইপাস লাগবে সেটাও না। কোনো পেশেন্টের, ইনফ্যাক্ট মেজরিটি অফ দ্য পেশেন্টের কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট বা মেডিসিনের মাধ্যমেও যে ব্লকেজ সেটা ট্রিটমেন্ট করা সম্ভব। সেটা জানতে গেলে আমাদের সঙ্গে লাস্ট পর্যন্ত থাকুন। তো সেটা আমাদের যদি বুঝতে হয় যে কোন পেশেন্টের কী দরকার, আসলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের একজন পেশেন্ট 45-year-old জেন্টলম্যান, যার সুগার আছে, যিনি স্মোকিং করছেন, কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড বেশি আছে। উনি বুকে একটু ব্যথা করছিল, স্পেশালি অন এক্সারশন, তার সঙ্গে শর্টনেস অফ ব্রেথ ছিল। তো ওনার ইনভেস্টিগেশনে দেখা গেল যে ওনার টিএমটি বা ট্রেডমিল টেস্ট পজিটিভ এসছে, অ্যান্ড অ্যানজিওগ্রামে দেখা গেল ওনার একটা রক্তনালীতে ব্লকেজ আছে, সিগনিফিকেন্ট ব্লকেজ আছে। তো সেটা শুনে উনি প্যানিক করলেন। উনি বললেন যে আমার কি স্টেন্টের ইমিডিয়েটলি দরকার আছে? সেটার উত্তরে আমরা বললাম যে না, আপনার রক্তনালীতে ব্লকেজ ডেফিনেটলি আছে, কিন্তু আপনার যে রক্তনালীতে ব্লকেজেস আছে সেই রক্তনালীতে ব্লকেজের জন্য এই মুহূর্তে স্টেন্টিংয়ের দরকার নেই। আপনি মেডিসিন কন্ট্রোল রাখুন, মেডিসিন নিন, আপনার সুগার কন্ট্রোল রাখুন, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখুন, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রিত রাখুন, আপনি স্মোকিং ছাড়ুন, ওজন ডিক্রিজ করুন, অ্যান্ড মেডিসিনগুলো নিন। এই মেডিসিন নিলে অবশ্যই আপনি বেটার ফিল করবেন। দেখা গেল এই মেডিকেল ম্যানেজমেন্টে এই মেডিসিনের মাধ্যমে উনি আগের তুলনায় অনেকটাই বেটার ফিল করছেন। আগে যে সিমটম যেটা ছিল উনার, সেই সিমটম এখন আর উনার নেই। এখন উনি হাঁটতে পারেন, মর্নিং ওয়াকে যান, ইনফ্যাক্ট উনি দৌড়তেও পারেন, ইনফ্যাক্ট ট্রেডমিলও উনি করতে পারেন। তো তার মানে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ব্লক হলেই, যে অ্যানজিওগ্রামে ব্লক আসলেই যে আপনাকে সব ক্ষেত্রে স্টেন্টিং করতে হবে বা বাইপাস করতে হবে তেমন না। কিন্তু ইনফ্যাক্ট মেজরিটি অফ দ্য কেসেসে মেডিকেল ম্যানেজমেন্টও আপনি থাকতে পারেন, যেটা আপনাকে সিমটোমেটিক রিলিফ দেবে। তো স্টেন্ট নিয়ে আমরা অনেকেই জানি যে আসলে স্টেন্ট জিনিসটা কি। স্টেন্ট হচ্ছে বেসিক্যালি একটা মেটাল মেশ, যেটা মেটাল দিয়ে তৈরি। সেটা আমরা সাধারণত হাতে বা পায়ের মাধ্যমে, ক্যাথেটারের মাধ্যমে গিয়ে হার্টের মধ্যে গিয়ে সেই স্টেন্টটা আমরা যে হার্টের যে রক্তনালী আছে, যেটাকে আমরা বলি করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারিসে আমরা ব্লকের মধ্যে সেটা ফুলিয়ে দিই একটা বেলুনের মাধ্যমে, আর স্টেন্টটা সেখানে সবসময় থেকে যায়। একবার স্টেন্টিং করলে স্টেন্টটা ওখানেই সবসময় থেকে যায়। দ্যাট ইজ বেসিক্যালি স্টেন্টিং। অ্যান্ড স্টেন্টিং বেসিক্যালি সেফ প্রসিজার, কিন্তু সেই প্রসিজার হলেও কোনো ক্ষেত্রে কিন্তু স্টেন্টিংয়ের ক্ষেত্রেও কোনো কমপ্লিকেশন হতে পারে। তো সেটা আমরা পরে আলোচনা করব। তো স্টেন্ট সম্পর্কে আমরা জানলাম। তো কখন আমাদের স্টেন্টের দরকার আছে, সেটা জানতে গেলে দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। যে হার্টের যে ব্লকেজ হয় দুটো সিনারিওতে হয়। একটা হচ্ছে অ্যাকিউট ব্লকেজ বা অ্যাকিউট হার্ট অ্যাটাক। যখনই কারো অ্যাকিউট চেস্ট পেইন হয়, অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়, তখন কিন্তু বেস্ট ফর্ম অফ ট্রিটমেন্ট ইজ স্টেন্টিং। সেটার কোনো দ্বিমত নেই। অ্যাক্রস মেডিকেল লিটারেচার, অ্যাক্রস মেডিকেল কমিউনিটি, অ্যাকিউট হার্ট অ্যাটাকের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে স্টেন্টিং। কারণ স্টেন্টিংয়ে সার্ভাইভাল বেনিফিট দেয়। মানে অ্যাকিউট হার্ট অ্যাটাকের যে মর্টালিটি বা মারা যাওয়ার যেটা পার্সেন্টেজ, সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয় যদি টাইমলি যদি কারো অ্যানজিওপ্লাস্টি বা স্টেন্টিং হয়ে থাকে। সেটা নিয়ে কোনো ডাউট নেই। অ্যান্ড অ্যানজিওপ্লাস্টি বা স্টেন্টিংয়ে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ফিউচার হার্ট অ্যাটাকও প্রিভেন্ট করছে। ইনফ্যাক্ট যে হার্ট মাসেল ড্যামেজ, সেই হার্ট মাসেল ড্যামেজও কিন্তু প্রিভেন্ট করছে যদি টাইমলি অ্যানজিওপ্লাস্টি বা স্টেন্টিং করা যায় হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। কিন্তু সেই সিনারিওটাই কিন্তু একটু অন্যরকম হয়ে যায় যখন আমরা ক্রনিক ব্লকের কথা চিন্তা করছি। ক্রনিক ব্লক বলতে আমরা বোঝাচ্ছি, সাপোজ কোনো পেশেন্ট ওপিডি সেটিংয়ে এলো, যার হাঁটাচলা করলে একটু মাঝে মধ্যে শ্বাসের সমস্যা হচ্ছে বা বুকে ব্যথা হচ্ছে, অ্যানজিওগ্রাম করে দেখা গেল যে ওনার ব্লকেজেস আছে। সেটাকে আমরা বলি স্টেবল হার্ট ডিজিজ বা স্টেবল করোনারি আর্টারি ডিজিজ। মানে ওটা অ্যাকিউট হার্ট অ্যাটাক না। তো স্টেবল যেগুলো হার্ট ডিজিজ আছে বা হার্ট ব্লকেজেস আছে, সেটা কিন্তু নট অল দ্য কেসেস রিকোয়ার অপারেটিভ ইন্টারভেনশন। সব কেসে অপারেটিভ ইন্টারভেনশনের দরকার হয় না, যেটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দরকার হয়। হার্ট অ্যাটাকের জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে অপারেটিভ ইন্টারভেনশন, স্পেশালি স্টেন্টিং। কিন্তু ক্রনিক যদি কারো হার্ট ডিজিজ থাকে, হার্ট ব্লকেজেস থাকে, তাহলে কিন্তু দেখা গেছে সমীক্ষায় বা বিভিন্ন যে মেডিকেল স্টাডি যেটা হয়ে থাকে, সেই মেডিকেল স্টাডিতে দেখা গেছে যাদের ক্রনিক হার্ট ডিজিজ আছে বা ক্রনিক হার্ট ব্লকেজেস আছে, ওদের যদি মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়া হয়, সেটা
অপারেটিভ ম্যানেজমেন্টের মতোই সেটা কাজ করছে। ইনফ্যাক্ট দুটো সমতুল্য। আমি একটা এক্সাম্পল মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ 200 জন পেশেন্ট আছে, 200 জন পেশেন্টেরই অ্যানজিওগ্রামে দেখা গেছে ব্লকেজেস আছে, একই রকম ব্লক সবার। তার মধ্যে 100 জন পেশেন্টকে দেওয়া হলো মেডিকেল থেরাপি, শুধু ওষুধ দেওয়া হলো, কোনো অপারেটিভ ইন্টারভেনশন করা হলো না। আদার 100 যারা আছে ওদেরকে বলা হলো আপনি স্টেন্টিং করুন বা বাইপাস করুন, অ্যান্ড ওদেরকে ফলো আপ করা হলো ওভার এ পিরিয়ড অফ 5 ইয়ার্স বা 10 ইয়ার্স। ফলো আপে দেখা যায় যে মেডিকেল ম্যানেজমেন্ট যে পেশেন্টগুলো আছে ওদের রেজাল্ট অ্যাজ গুড যাদের অপারেটিভ ইন্টারভেনশন হয়েছে। তার মানে মেডিকেল ম্যানেজমেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ অপারেটিভ ইন্টারভেনশন, আইদার স্টেন্ট বা বাইপাস। তো তার জন্য মেডিকেল ম্যানেজমেন্টও কিন্তু ইজ এ ভেরি ভেরি গুড অপশন ইন কেস অফ ক্রনিক হার্ট ডিজিজেস। তো কখন আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দেবো ক্রনিক হার্ট ডিজিজ? স্পেশালি কারো যদি ব্লক এখন ধরা পড়ছে, শুরুতে আমরা বলবো কি আপনি মেডিকেল ম্যানেজমেন্টে ওষুধে থাকুন। এখন কারো ওষুধ খাওয়ার পরেও যদি 3 থেকে 6 মাস ওষুধ খাচ্ছেন, ম্যাক্সিমাম ডোজে ওষুধ খাচ্ছেন, তবুও যদি চেস্ট পেন কমছে না, চেস্ট পেন বেড়েই যাচ্ছে, তখন অবভিয়াসলি অপারেটিভ ইন্টারভেনশনের কথা চিন্তা করতে হবে। কিন্তু শুরুতে আইডিয়ালি মেডিকেল ম্যানেজমেন্ট করাটা ইম্পর্টেন্ট। তেমনই যদি কারো যে সিমটম যেটা আছে বুকে ব্যথা, সেটা যদি মেডিকেলের ম্যানেজমেন্টে কন্ট্রোল হয়ে যায়, মানে ওষুধ দেওয়ার পর যদি বুকে ব্যথা না থাকে, তাহলে ব্লক থাকা সত্ত্বেও উনি মেডিকেল ম্যানেজমেন্ট কন্টিনিউ রাখতে পারেন, ওনার অপারেটিভ সার্জারিতে যাওয়ার দরকার নেই। থার্ড, যদি কারো ব্লকেজ থাকে, আর যেটা মাইনর ভেসেলের ব্লকেজেস আছে বা ব্রাঞ্চের ব্লকেজেস আছে, হার্টের অনেক রক্তনালী থাকে, তার মধ্যে মেজর কিছু রক্তনালী থাকে, মাইনর কিছু ব্রাঞ্চ ভেসেল থাকে। আর এই ব্রাঞ্চ ভেসেলে যদি ডিজিজ হয় তাহলে সেটা মেডিকেল ম্যানেজমেন্টে রাখা যায়। তো আর যদি কারো কমপ্লিকেশনের রিস্ক যদি বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন কেউ আছেন অনেক এল্ডারলি, মোর দেন 75 বা মোর দেন 80 ইয়ার্স ওল্ড, বা হয়তো বা কারো ওজন খুব একটা বেশি না, বা যাদের ব্লিডিং টেন্ডেন্সি থাকে, যাদের হিমোগ্লোবিন অনেক কম আছে, ওরকম পেশেন্টের যাদের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে স্টেন্টিংয়ের ক্ষেত্রে বা বাইপাসের ক্ষেত্রে, ওদেরও বা পেশেন্টের যদি প্রেফারেন্স থাকে, অনেক ক্ষেত্রে পেশেন্টের প্রেফারেন্স থাকে যে আমি অপারেটিভ ইন্টারভেনশনে যাব না, আমি মেডিকেল ম্যানেজমেন্ট, আমি ওষুধই খাবো, ওদের ক্ষেত্রে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিতে পারি। ইনফ্যাক্ট মেডিকেল ম্যানেজমেন্ট অপারেটিভ ইন্টারভেনশনের মতোই সেফ অ্যান্ড এফেক্টিভ। তো এই পিকচার আমরা দেখাচ্ছি যে আমরা হার্টের রক্তনালী বেসিক্যালি হার্টের এই যে রক্তনালীকে আমরা বলি করোনারি আর্টারিজ, অ্যান্ড করোনারি আর্টারিজ হার্টের রক্তনালী, হার্টকে অক্সিজেন বা ব্লাড সাপ্লাই করছে। আর রক্তনালীগুলো 3টে আছে, একটা হচ্ছে ডান দিকের রক্তনালী যেটাকে বলি রাইট করোনারি আর্টারি, আর দুটো বা 3টে আছে লেফট সাইডে, যেটা লেফট সাইডের করোনারি আর্টারিজ। আর এই মেইন রক্তনালীগুলো থেকে আরও ব্রাঞ্চিং ভেসেল, এগুলো শাখা প্রশাখার মতো, যেমন গাছের যেমন শাখা প্রশাখা থাকে, তেমন আমাদের করোনারি রক্তনালী বা হার্টের রক্তনালী তো মেইন রক্তনালী থাকে, সেটা থেকে শাখা প্রশাখা থাকে। তো যদি ব্লকেজ যদি শাখা প্রশাখায় হয় বা শুরুর গোড়ার দিকে না দিয়ে যদি শেষের দিকে যদি ব্লকেজেস থাকে, তাহলে কিন্তু অপারেটিভ ইন্টারভেনশন না যাওয়া থেকে মেডিকেল ম্যানেজমেন্ট যাওয়াটা বেটার। কিন্তু সেই ব্লকটাই যদি সব রক্তনালীতে থাকে, হার্টের 3টে রক্তনালীতে ব্লকেজেস আছে, বা মেইন যেটা রক্তনালী, যেটাকে আমরা বলি লেফট মেইন, যেটা একদম গোড়ার দিকে রক্তনালী, সেটাতে যদি ব্লক থাকে, বা আমাদের হার্ট মাসেল যদি উইক থাকে বিভিন্ন ব্লকেজের জন্য, তাহলে কিন্তু অপারেটিভ ইন্টারভেনশন বেটার। কিন্তু যদি ছোটোখাটো ব্লক থাকে, ব্রাঞ্চ ভেসেলে থাকে, শুরুর দিকে না থেকে শেষের দিকে রক্তনালীতে ব্লকেজেস থাকে, আর পেশেন্ট যদি আলটিমেটলি সিমটোমেটিক না থাকে, পেশেন্ট ব্লক থাকা সত্ত্বেও ওষুধ খাওয়ার পরও যদি পেশেন্টের চেস্ট পেইন না থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট ইজ মোর দেন ইনাফ। তো কারণ মেডিকেল ম্যানেজমেন্টের পরিবর্তে যেটা আছে যে স্টেন্টিং বা অপারেটিভ ম্যানেজমেন্ট, স্টেন্টিং যদিও সেফ প্রসিজার, মেজরিটি অফ দ্য কেসেসে স্টেন্টিংয়ে 99% কেসে সেফ প্রসিজার, কিন্তু তথাপিও কিছু কিছু ক্ষেত্রে স্টেন্টিংয়ে কিন্তু কমপ্লিকেশন হতে পারে, স্পেশালি ব্লিডিং কমপ্লিকেশন। কারণ স্পেশালি আমরা হাতে বা পায়ে মাধ্যমে সেই স্টেন্টিংটা করে থাকি। তো কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি যাদের বয়স অনেক বেশি বা ওজন অনেক কম, বডি ওয়েট কম, বা অন্য কোনো মেডিসিন নিচ্ছে যেটা থেকে ব্লিডিংয়ের কমপ্লিকেশন বাড়ছে, যেমন স্টিরয়েড বা পেইন কিলার, বা যাদের হিমোগ্লোবিন প্রচুর কম আছে, ওদের ব্লিডিং কমপ্লিকেশনের বেশি থাকে, বা কারো কারো কিডনির সমস্যা আছে। তো কিডনির সমস্যা থাকলে অ্যানজিওপ্লাস্টিতে আমরা একটা কন্ট্রাস্ট বা ইনজেকশন দিই, সেই ইনজেকশনে কিন্তু কিডনির সমস্যা আরও অনেক বাড়িয়ে দিতে পারে। তো যাদের অলরেডি কিডনির সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে, ওদের স্টেন্টিং অ্যাভয়েড করাটা দরকার, স্পেশালি শুরুতে। এখন যদি কারো ব্লকেজেস আছে, মেডিকেল ম্যানেজমেন্ট নিচ্ছে, ওষুধ নিচ্ছে ম্যাক্সিমাম ডোজে, তবুও চেস্ট পেইন কমছে না, তখন অবভিয়াসলি কিডনির সমস্যা থাকলেও স্টেন্টিং করা উচিত, কিন্তু শুরুতে মেডিকেল ম্যানেজমেন্ট ট্রাই করা উচিত। তেমনই
স্টেন্টিং করলে রক্ত তরল রাখার জন্য ওষুধ খেতে হয়, স্পেশালি প্রথম 1 বছর কম্বিনেশন মেডিকেশন নেওয়াটা ইম্পর্টেন্ট, মানে দুটো রক্ত তরল রাখার ওষুধ নেওয়াটা ইম্পর্টেন্ট। আর সেই ব্লাড থিনার যেটা আমরাকে বলি, অ্যান্ড ব্লাড থিনার ক্যান কজ ভেরিয়াস কমপ্লিকেশন, সেটা গ্যাস্ট্রিক আলসারেশন করতে পারে, সেটা ব্লিডিং কমপ্লিকেশন করতে পারে। তো তার মানে এটা না যে স্টেন্টিং কারোর জন্যই দরকার নেই, স্টেন্টিংয়েরও দরকার আছে। বেসিক্যালি আমরা দেখতে চাই যে রিস্ক বেনিফিট কতটুকু। কারো যদি রিস্ক বেশি থাকে, বেনিফিট কম থাকে, তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট বেটার। আর কারো যদি বেনিফিট স্টেন্টিংয়ে বেশি থাকে, রিস্কটা ততটুকু থাকে না, তাহলে স্টেন্টিং অবভিয়াসলি আমরা ট্রাই করতে পারি। সাপোজ আর কেউ একজন ইয়াং পার্সন আছেন, ডায়াবেটিক, 45 ইয়ার ওল্ড, যার ব্লকেজেস আছে, যাকে ওষুধ দেওয়া হয়েছে, উনি ওষুধ নিচ্ছেন কিন্তু ম্যাক্সিমাম ডোজে ওষুধ খাওয়ার পরও ওনার চেস্ট পেইন রিলিফ হচ্ছে না, তখন কি অবভিয়াসলি স্টেন্টিংয়ের রোল আছে। বাট অ্যাজ সাচ ব্ল্যাঙ্কেট থেরাপি হিসেবে মানে সবাইকে যে স্টেন্টিং করতে হবে বা সবাইকে যে বাইপাস করতে হবে সেটা না। তো তার জন্য মেডিকেল ম্যানেজমেন্ট আজকাল আমাদের অনেক ভালো ভালো মেডিসিন আছে, যেটাতে আমরা পেশেন্টদের যে চেস্ট পেইন, যেটা সেই চেস্ট পেইন কন্ট্রোল করতে পারি বা অন্যান্য সিমটম যেটা সেটা অনেকটাই আমরা ডিক্রিজ করতে পারি। তো তার জন্য ফার্স্ট লাইন অফ থেরাপি শুড অলওয়েজ বি মেডিকেল ম্যানেজমেন্ট। তো তার মানে তো এটা না যে স্টেন্টের দরকার নেই, নিশ্চয়ই স্টেন্টের দরকার আছে। কখন স্টেন্টের দরকার আছে? যখন কারো চেস্ট পেইন হচ্ছে, রেকারেন্টলি চেস্ট পেইন হচ্ছে, স্পেশালি মেডিসিন নেওয়ার পর, স্পেশালি 3 থেকে 6 মাস ওষুধ নিয়েছে, তবুও ম্যাক্সিমাম ডোজে ওষুধ নিচ্ছে, বিভিন্ন চেস্ট পেইনের মেডিসিন নিচ্ছে, হার্টের মেডিসিন নিচ্ছে, তবুও চেস্ট পেইন কমছে না, সেসব ক্ষেত্রে অবভিয়াসলি স্টেন্টিংয়ের রোল আছে। বা কোনো বা যেমন আমি অলরেডি ডিসকাস করলাম, যাদের অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে, ওদের ডেফিনেটলি স্টেন্টিং ইজ দ্য বেস্ট ফর্ম অফ থেরাপি। আদারওয়াইজ মেডিকেল ম্যানেজমেন্ট ইজ টু বি প্রেফার্ড। তেমনই বাইপাস কাদের জন্য দরকার? বাইপাস বেসিক্যালি ওপেন অপারেশন, আর বুককে কাটতে হয়, পেশেন্টকে অনেক দিন হসপিটালে থাকতে হয়, 2 সপ্তাহের মতো হসপিটালে থাকতে হয়, সপ্তাহানেকের মতো আইসিইউতে থাকতে হয়, অ্যানেস্থেসিয়া দরকার হয়। স্টেন্টিংয়ের ক্ষেত্রে এগুলো দরকার নেই। স্টেন্টিং বেসিক্যালি পেশেন্ট যেদিন স্টেন্টিং হয় নেক্সট দিন পেশেন্টের ছুটি হয়, কোনো অ্যানেস্থেসিয়া দরকার হয় না, বুকও কাটতে হয় না, তার জন্য আজকাল স্টেন্টিং প্রেফার করা হয়। কিন্তু তথাপিও বাইপাসেরও রোল আছে। বাইপাসের রোল কী ক্ষেত্রে থাকে? স্পেশালি কারো যদি মাল্টিপল ব্লকেজেস থাকে, হার্টের সব 3টে রক্তনালীতে ব্লকেজেস আছে, বা মেইন রক্তনালীতে ব্লকেজেস আছে, হার্টের যে মেইন রক্তনালী সেটাতে ক্রিটিক্যাল ব্লকেজেস আছে, বা হার্ট মাসেল উইক হয়ে গেছে আমাদের বিকজ অফ হার্টের রক্তনালীর ব্লকেজ। কারণ আমাদের যে করোনারি আর্টারিজগুলো আছে সেগুলোর কাজ হচ্ছে হার্টের মাসেলকে ব্লাড সাপ্লাই করা। এখন যদি হার্টের করোনারি আর্টারিজগুলো ব্লকেজেস থাকে, তাহলে সেটা হার্টের মাসেলকে সাপ্লাই করতে পারবে না ব্লাড বা নিউট্রিশন বা অক্সিজেন, তো তখন হার্টের মাসেলগুলো উইক হয়ে যায়, যেটাকে বলা হয় হার্ট ফেইলিয়ার। তো কারো যদি হার্টের মাসেল উইক হয়, যেটা আমরা ইকোতে দেখতে পারি, অ্যান্ড সেটা যদি হার্টের ব্লকেজের জন্য হয়, তাহলে বাইপাস বেটার, স্পেশালি যদি কারো মাল্টিপল ব্লকেজেস থাকে, হার্টের 3টে রক্তনালীতে ব্লকেজ থাকে বা হার্টের মেইন রক্তনালীতে ব্লকেজ থাকে। তো এগুলো হচ্ছে ভেরিয়াস ট্রিটমেন্ট অপশন। তো আপনাকে ডিসাইড করতে হবে, আপনার কনসালটেশন করুন আপনি আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে, যে ব্লকেজ হলেই যে আমাকে স্টেন্টিং করতে হবে বা বাইপাস করতে হবে এমন কিছু না। ব্লকেজ থাকলে অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টকে মেডিকেল ম্যানেজমেন্ট রাখা যায়, স্পেশালি শুরুতে মেডিকেল ম্যানেজমেন্ট রাখা যায়। অ্যান্ড তারপরেও যদি মেডিকেল ম্যানেজমেন্টের পরেও যদি পেশেন্টের চেস্ট পেইন বারংবার হচ্ছে, বা পেশেন্টের হার্টের সমস্যা আছে, হার্ট মাসেল উইক হয়ে যাচ্ছে, বা হার্টের সব রক্তনালীতে ব্লকেজেস আছে, তখন অবশ্যই স্টেন্টিংয়ের রোল আছে বা বাইপাসেরও রোল আছে। তার জন্যই বলা হয় ইট ইজ আ টেইলার্ড অ্যাপ্রোচ। তার মানে ওয়ান সাইজ ফিটস অল ওরকম অ্যাপ্রোচ নেওয়াটা ইজ নট অ্যাডভোকেটেড। বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেল ম্যানেজমেন্ট ইজ ইনাফ, কিন্তু কারো ক্ষেত্রে স্টেন্টিংয়ের দরকার আছে। স্পেশালি অ্যাকিউট হার্ট অ্যাটাকে স্টেন্টিং ইজ দ্য বেস্ট ফর্ম অফ থেরাপি। যারা রেসপন্ড করছে না, চেস্ট পেইন বারবার হচ্ছে, বা ক্রিটিক্যাল এরিয়াতে ব্লকেজেস আছে, ওদের স্টেন্টিংয়ের দরকার। আর যাদের মাল্টিপল ব্লকেজেস আছে, বা যারা ডায়াবেটিক, বা যাদের লেফট মেইন রক্তনালীতে ব্লকেজেস আছে, বা হার্টের মাসেল উইক হয়ে গেছে বিকজ অফ মাল্টিপল ব্লকেজ ইন দ্য হার্ট, ওদের ক্ষেত্রে বাইপাসেরও রোল আছে। তো এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনি লাইক, সাবস্ক্রাইব করুন এন্ড শেয়ার করুন কাউকে, যাদের অলরেডি অ্যাঞ্জিওগ্রাম হয়েছে এন্ড চিন্তা করছেন যে আমি কি করব, টেনশনে ভুগছেন যে আমি কি বাইপাস করবো না স্টেন্টিং করব। এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে ডিসিশন নিতে। অ্যান্ড ডো নট টেক দ্য ডিসিশন অন ইউর ওন। আপনি আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শ করুন অ্যান্ড কাম টু এ রাইট কনক্লুশন।